পড়াশোনা যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সেই চেষ্টাটাই আমরা করছি। তোমাদের প্রথম ইউনিট টেস্টের প্রায় অনেকটাই আমরা তখন তাড়াহুড়োর মধ্যে শেষ করেছিলাম। ভাগ্যিস কিছুটা আগিয়েছিল। সম্ভবত সেকেন্ড বহুরূপী গল্পটার কিছুটা অংশ শুরু হয়েছিল, তবে যাই থাক, আমরা নতুন ক্লাসে একদম নতুন ভাবেই শুরু করছি, সেগুলো তো বাকি পরে কভার করে দেওয়া হবেই। আমরা আজকে আলোচনা করব, তোমাদের গতকালকে জানিয়ে দেওয়া হয়েছিল তোমাদের বিষয় কি থাকবে আজকে আলোচনার বিষয় পথের দাবি। এবার এই পথের দাবি যে উপন্যাস যিনি লিখেন তার নামও তোমাদের জানা। পথের দাবি এমন একটা উপন্যাস যেটা একটা রাজনৈতিক উপন্যাস হলো সেরকম যে তৎকালীন যে সময় এই উপন্যাস লেখা হচ্ছে, উপন্যাসটি প্রকাশিত হয়েছিল 1925 সালে সম্ভবত। তো সেটা কিন্তু বুঝতেই পারছেন, ভারত তখন পরাধীন ব্রিটিশ শক্তির হাতে, রাজ শক্তির হাতে। তো এই পরাধীনতার সময় এই ধরনের রাজদ্রোহীদেরকে নিয়ে, বিশেষ করে রাজদ্রোহী বলা হতো তাদেরকেই, যারা ভারতবর্ষকে স্বাধীন করার স্বপ্ন দেখেছিল। অর্থাৎ এক কথায় বিপ্লবীদের কথা এখানে বলা হয়েছে। তাহলে এই বিপ্লবীদের কথা বা গুণকীর্তন করেই কিন্তু লেখা পথের দাবি। সেখানে তৎকালীন ভারতবর্ষের বেশ কিছু সমাজ ব্যবস্থা উঠে এসেছে। আমাদের আলোচনার বিষয় সামান্য একটি পরিচ্ছেদ, যেখানে এই যে পথের দাবি উপন্যাসটা পড়লাম, সেটি সর্বমোট 31টি পরিচ্ছদ আছে। অর্থাৎ পুরো উপন্যাসটাতে মোট 31টি পরিচ্ছেদ আছে। এর মধ্যে আমাদের পাঠ্য, আচ্ছা প্রকাশ 1926, যাই হোক এটা দেখে নিও একবার। তবে আমি যে দেখছিলাম ওটা 25 এবং 26, 25-এ লেখা সম্পন্ন হয়েছিল। বেশ, এটা অফিস দিয়ে রাখছি একদম, ঠিক আছে? পরে এটা খতম করে নেবো। মোট 31টি পরিচ্ছেদের মধ্যে আমরা যে তোমাদের দশম শ্রেণী পাঠ্যাংশে যে অংশটুকু পাঠ্য আছে সেটা হলো ষষ্ঠ পরিচ্ছেদ। অর্থাৎ সংকলিত যে অংশটুকু সেটা হলো ষষ্ঠ বা 6 সংখ্যক পরিচ্ছেদ। ঠিক, এই 6 সংখ্যক পরিচ্ছেদটি আমাদের পাঠ্য। তার মানে বুঝতে পারছো যে 31টি পরিচ্ছেদের মধ্যে কেবল 6 সংখ্যক পরিচ্ছেদ। তার জন্য মাঝখান থেকে শুরু হওয়ার জন্য আমাদের এটি কাটছাড়া মনে হতে পারে, বা মনে হতে পারে কোথায় হঠাৎ করে শুরু হয়ে গেল। এই পুরো উপন্যাসটিতেই কিন্তু একজন পলিটিক্যাল সাসপেক্টের কথা এবং তার কর্মকাণ্ডকে নিয়েই লেখা। তিনি হলেন সব্যসাচী মল্লিক। তবে আমরা এই বিষয়টা পরে আসছি। আমরা যে রচয়িতার এই উপন্যাসটির অংশ পড়ছি, সেই রচয়িতা হলেন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মেছিলেন 1876 সাল নাগাদ, এবং তিনি জীবিত ছিলেন 1938 সাল পর্যন্ত। তার শৈশবে কিন্তু পিতৃবিয়োগ ঘটে, অর্থাৎ তার বাবা মারা যান এবং তাকে চলে যেতে হয় মামার বাড়িতে। মামার বাড়ি ছিল ভাগলপুর, বিহার। তখন বিহারে ভাগলপুরে তার মামার বাড়ি ছিল, সেখানে সে চলে গিয়ে মানুষ হয়। এবং তোমরা অবাক হবে যে তোমরা যদি শ্রীকান্ত উপন্যাস পড়ে থাকো, শ্রীকান্ততে শরৎচন্দ্র তার নিজের ছবিকেই প্রতিষ্ঠিত করেছেন। অর্থাৎ ইন্দ্রনাথের সঙ্গে যে শ্রীকান্ত ছিল, শ্রীকান্তের 4টি খণ্ড আছে, প্রথম, দ্বিতীয়, চতুর্থ। সেই শ্রীকান্তের মাইক অন আছে কারো? শ্রীকান্তের নিজের চরিত্রকেই বা নিজের জীবনকেই তুলে ধরা হয়েছে আত্মজীবনীমূলক। তো সতুয়া চর বা এই ধরনের কাহিনী আমরা ওখানে দেখতে পাই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু বেশি খ্যাত হয়েছিলেন দুঃখী নারীদের বা নারী সমাজের কথা প্রকাশ করার ক্ষেত্রে। অর্থাৎ তাদের একটি কথা এরকমই প্রচলিত আছে, শরৎবাবু একটি মেয়ের গল্প লিখুক, একটি দুঃখী মেয়ের গল্প লিখুক। তো সাধারণ মেয়ের গল্প লিখতে বলা হয়েছিল। তো শরৎচন্দ্র কিন্তু খুব ভালোভাবেই নারী মনস্তত্ত্বকে ফুটিয়ে তুলতে পেরেছিলেন।
আমাদের এই যে কথা সাহিত্যিক তার নানাবিধ উপন্যাস আছেন, তিনি কুন্তলী ছদ্মনামে এই পুরস্কার পেয়েছিলেন মন্দির নামক ছোট গল্পের জন্য, প্রথম লেখা তার মন্দির গল্পটি। এবার এই যে এছাড়াও বিভিন্ন বড় গল্প বলো, উপন্যাস বলো, সবগুলোই তিনি খুব ভালোভাবে সামাজিক দিকটিকে মাথায় রেখে লিখেছেন। তার মধ্যে পথের দাবিটিকে রাজনৈতিক উপন্যাস বলছি। তোমাদের বৈদি পরিমা দেবদাস কিংবা বিন্দুর ছেলে, রামেসমুদ্রী, চৈত্রহীন, গৃহদাহ, এরকম প্রচুর প্রচুর লেখা। সবচেয়ে শেষে তিনি শেষ প্রশ্ন ইত্যাদি এই লেখাগুলি তিনি লিখে গেছেন। তার ফলে আমাদের পড়তে গিয়ে কোথাও যেন মননের যে চিন্তা ভাবনা, সেগুলো অনেক অংশে বৃদ্ধি পেয়ে যায়। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কে তার এই অসাধারণ সাহিত্য কর্মের জন্যই বা তার কথা নিয়ে খেলা বা কথাগুলিকে প্রকাশ করার জন্যই তাকে আমরা বলতে পারি অমর কথাশিল্পী, বা কথায় কথাশিল্পী বলতে পারি। তো এই কথাশিল্পী আমরা বলছি তার রচনার বৈশিষ্ট্য অনুযায়ী। দেখো, পুরো গল্পটার মধ্যে আমরা বলছিলাম পলিটিক্যাল সাসপেক্ট, যে একটি রাজদ্রোহী গল্পকে বা রাজদ্রোহী যিনি রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন, তৎকালীন রাজা বলতে কিন্তু আমাদের দেশীয় রাজা নয়, আমাদের ওর বাণিজ্যের অজুহাতে এসে জোর করে আমাদেরকে পরাধীন করে রাজা হয়ে উঠেছিলেন যে ব্রিটিশ রাজসখী, তাদের কথা বলা হচ্ছে, যে কোম্পানিটি। তো এই গল্পে বা আমরা যেটুকু পড়বো সেটা তো গল্প হিসাবে পড়ছি, মূল অংশটা উপন্যাস। তবে গল্পটি শুরু করার আগে আমাদের দেখে নিতে হবে এর পূর্ব কাহিনী, যে হঠাৎ করে গল্পটা শুরু হয়ে গেল থানা থেকে, তা নয়। এর নিশ্চয়ই এর সঙ্গে কিছু পূর্ব কাহিনী যোগ করে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো এখানে অপূর্ব তার কলেজের যে প্রিন্সিপাল ছিল, অপূর্ব যখন পড়াশোনা করছিল, কলেজের প্রিন্সিপাল স্যার তাকে খুব স্নেহ করতেন, এবং তারই বদান্যতায় বলতে পারো বা তারই অনুপ্রেরণা বলতে পারো, অনুপ্রেরণা কথাটা এখন বেশি ব্যবহার করা হয়ে যাচ্ছে সব ক্ষেত্রেই, বদান্যতাই বলবো, তারই স্নেহের ফলে এই অপূর্ব একটি বোথা কোম্পানি, বয়প্রকার হয় আকার বোথা কোম্পানিতে চাকরি করে, মানে পেয়ে যায় বোথা। ঠিক আছে, এই বোথা কোম্পানিটি কোথায় অবস্থিত ছিল? রেঙ্গুনে অবস্থিত ছিল। তাহলে তো আমি এটা একটা মিটাচ্ছি, কারণ এই জায়গাটা একটু প্রয়োজন হবে। আমি কি বললাম যে প্রিন্সিপালের আনুকূল্যে বা সাহায্যেই বোথা কোম্পানিতে, বোথা বার্মার একটি কোম্পানি আমাদের রেঙ্গুনে, সেই কোম্পানিতে কাজ পান। যদিও প্রাথমিক পর্যায়ে এই দেশ ছেড়ে, বা তখন দেশ বলতে সমুদ্র পার করা খুব কঠিন বিষয়, তো দেশ ছেড়ে সেই রেঙ্গুনে গিয়ে চাকরিতে বা পোস্টিং জয়েন করা অপূর্ব মায়ের খুব আপত্তি ছিল, যদিও পরবর্তীকালে জীবনের চাহিদাকে পূরণ করার জন্য বাধ্য হতে হয়েছিল যেতে। তবে যখন পরবর্তীকালে তারা আর আপত্তি করেননি, অপূর্ব গিয়ে যখন ওখানে জয়েন করলো, ওখানে গিয়ে কিন্তু যে বাড়িতে উঠেছিল সেখানে আহ, উম, একটা চুরি ঘটনা ঘটলো। চুরির ঘটনাটার আগেও একটি ঘটনা ঘটেছে, যে আমরা গল্পে একটি খ্রিস্টান মেয়ের কথা শুনতে পাই, খ্রিস্টান মেয়েটির নাম ভারতী। ঠিক আছে, এই মেয়েটির কথা আমরা শুনতে পাচ্ছি। আমরা বোথা কোম্পানির কথা বলেছি, যেটি রেঙ্গুনে অবস্থিত, যা মায়ানমার বা বাংলাদেশ বর্তমান। এই বোথা কোম্পানির ওখানে কাজে গিয়ে যেখানে উঠলো, সেখানে ওঠার আগে কিন্তু ওই ভারতীর বাবার সঙ্গে অপূর্বর একটি অশান্তি হয়ে যায়, যে অশান্তির ফলে মিথ্যা মামলার জন্য বাধ্য হয়ে অপূর্বকে 20 টাকা জরিমানা দিতে হয়েছিল। মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল এবং 20 টাকা জরিমানা দিতে হয়েছিল। জরিমানা মনে করে, জরিমানা বলে না। তো এটা কিন্তু বেফালতু লেগেছিল 20 টাকা। তো যাই হোক, অশান্তি ছিল, মুখ দেখারে কি বন্ধ ছিল, কিন্তু হঠাৎ একদিন দেখা গেল তার যে তলোয়ার ঘর, তো সেখানে আহ, থেকে খোয়ায় নাচ দেখতে গেল খোয়াতে। তো এবার হঠাৎ করে অপূর্ব ফিরে এসে যখন ঘরে ঢুকতে যাচ্ছে, তালা খুলতে যাচ্ছে, তালা খুলছে না। তো দেখে যে পুরো চাবি, কিন্তু তালাটা আলাদা, নতুন তালা। হঠাৎ করে ইয়ের কি হলো যে নতুন তালা লাগিয়ে চাবি নেই, এরকম তো হয় না কখনো। তখন ওই উপর থেকে খ্রিস্টান মেয়েটি, অর্থাৎ আমাদের ভারতী, সে এসে তার তালাটি করে দিল। সিঁড়ির জায়গাটি খুব সংকীর্ণ ছিল, এটা পঞ্চম পরিচ্ছেদের কথা বলছি, তোমাদের পাঠ আছে ষষ্ঠ পরিচ্ছেদ থেকে, মানে মূল উপন্যাসের। তালাটি খুলে বললো যে আমরা উপর থেকে শব্দ শুনে যে চিৎকার করে এখানে চলতে এসেছিল কিছু লোক, এবং সেই সব শুনে তো অপূর্ব মাথা খুব গরম হয়ে ওঠে, কিন্তু কিছু করার নেই। অপূর্ব দরজা ঢুকে ঘরে গিয়ে দেখে সবকিছু উলট পালট হয়ে আছে, তার প্যান্ট জামা কাপড় সরিয়ে আছে,
সব জিনিসপত্র লন্ডভন্ড হয়ে গেছে। তো এই পরিস্থিতিতে দরজা থেকে ভারতী বললো যে আমি কি আপনি দেখে নিন যে কোনগুলো কি কি আছে, কি কি চুরি হয়ে গেছে। তো ভারতী কথা শুনে সে বললো আপনিই দেখে নিন। তো ভারতী বললো আমি তো আপনার ট্যাঙ্ক বা যে বাক্সপত্র আমি তো গুছিয়ে রাখিনি বা জানি না, তাহলে আমি কি করে জানবো, বা আমি চুরি করিনি যে আমি বলতে পারবো যে আপনার জিনিসপত্র কোনটা ছিল কোনটা নেই। তো এই কথোপকথন হওয়াতে ভারতী তার জিনিসপত্র প্রত্যেকটি গুছিয়ে গুছিয়ে রাখে এবং তাকে হিসাব শেখায় যে তোমার কি আপনার কি কি ছিল, কি কি ছিল না, কতগুলি শার্ট প্যান্ট এগুলো। তারপরে কিন্তু মনের মধ্যে অপূর্ব রাগ হতেই থাকে। অপূর্ব টাকা পয়সার হিসাব করে দেখায় যে 280 টাকা তার চুরি হয়েছে, কিন্তু 20 টাকা বাদ দিতে বলে, কারণ 20 টাকা জরিমানা দিতে হয়েছিল। যাই হোক, পুলিশে জানানোর কথা সে বলে। একটা কথা পঞ্চম পরিচ্ছেদে উল্লেখ আছে, ভারতী নামক মেয়েটি সে কিন্তু তাদের বাড়ি থেকে একটি ছোট ছিদ্র দিয়ে ওই বাড়ির সমস্ত খুঁটিনাটি পর্যবেক্ষণ করতো, লক্ষ্য করতো, দেখতো। সেটা আর বললো না তাকে যে এই কথা। কিন্তু যেহেতু তার বাবার সঙ্গে তার সম্পর্কটি খুব খারাপ ছিল এবং অশান্তির সময় মিথ্যা ভাবে ফাঁসানো হয়েছিল, স্বাভাবিকভাবেই এই সব অশান্তির জেরেই হয়তো অপূর্বর মনে কোথাও খটা ছিল যে চুরিটি হয়তো ভারতীরাই করেছে বা তার বাবা করিয়েছেন শাস্তি মানে করার জন্য, জব্দ করার জন্য। এরকম একটি কনফিউশন থাকে ওই পরিচ্ছেদে। তো ভারতীর সঙ্গে কথাবার্তা হওয়ার পর পুলিশে সেদিন রাত হয়ে গেছে, পরের দিন গিয়ে থানায় অভিযোগ জানাবে। থানার যে থানা কিন্তু সেখানে যাবে তার বড়বাবু ছিলেন নিমাইবাবু। এই নিমাইবাবু হলেন তার বাবার বোন। নিমাইবাবু হলেন পুলিশের বড় কর্তা। এই পুলিশের বড় কর্তা বাবার বন্ধু বলতে অপূর্ব বাবার বন্ধু। অপূর্ব বাবা এই চাকরিটি পরবর্তীকালে আমরা গল্প শুনতে পারবো যে নিমাই বাবুর চাকরিটি কিন্তু অপূর্বর বাবাই করে দিয়েছিলেন বলে করে। তো যাই হোক, পারিবারিক আত্মীয়তার সম্পর্ক ছিল এবং অপূর্ব তাকে কাকা বলে সম্বোধন করে, অর্থাৎ কাকা বলে কি কাকা হিসেবেই সম্মান করে, মান্যতা দেয়, যেহেতু পারিবারিক সম্পর্ক এবং বাবার বন্ধু। থানাতে যাওয়ার পথে এই নিমাই বাবুর সঙ্গে দেখা হয়। পথে কেন না, এই নিমাই বাবুর কাছে খবর আছে যে জলপথে বা জাহাজে করে পলিটিক্যাল সাসপেক্ট সেই মুহূর্তে ব্রিটিশ রাজশক্তির ঘুম কেড়ে নিয়েছিল সেই সব্যসাচী মল্লিক রেঙ্গুনে আসছে। এবার এই আসার খবরেই তারা সমস্ত লোকজন পুলিশ বল নিয়ে চলে গেল জাহাজ ঘাটে। তো এই জাহাজ ঘাটে যাওয়ার পথেই সব্যসাচী মল্লিক মানে আমাদের অপূর্বের সঙ্গে তার কাকা দেখা হচ্ছে এবং সেও কাকার সঙ্গেই জাহাজ ঘাটে চলে যায়। কিন্তু আমরা গল্পে পেয়ে থাকবো যে সব্যসাচী মল্লিক খুব নিপুণ পারদর্শী ছদ্মবেশ ধারণ করতে। ঠিক এই ছদ্মবেশ ধারণ করার জন্য তাকে চট করে চিনতে পারা যায় না, খালি হাতে বাধ্য হয়ে ফিরে আসতে হলো। তবে ফিরে আসার সময় জন ছয়েক সব্যসাচী মল্লিক সাসপেক্ট হিসেবে বা সব্যসাচী মল্লিকের হতে পারে এরকম সন্দেহ হিসেবে তাদেরকে ধরে নিয়ে আসা হলো। কোথায়? থানায়। এবং অপূর্ব তাদের কাকার সঙ্গে হাতে এসে পৌঁছালো। কিন্তু পৌঁছে এসে যে পরিস্থিতি দেখলো সেটা কিন্তু আর তার যে চুরি গেছে সে অভিযোগ লিখতে ভুলে গেল। এইখান থেকে অর্থাৎ এই যে থানাতে 6জনকে সন্দেহ বশে বা সব্যসাচী মল্লিক এই সন্দেহ বশে তুলে আনা হলো, এটার থেকে থানার যে চিত্রটি শুরু হচ্ছে সেখান থেকে তোমাদের পাঠ্য অর্থাৎ 6ষ্ঠ পরিচ্ছেদ শুরু হচ্ছে তোমাদের এখান থেকে। এটা গেল এই পথের দাবি তোমাদের যে সংক্ষিপ্ত বা সংকলিত অংশ আছে তার একটি প্রেক্ষাপট বলতে পারো বা পূর্ব কথা বলতে পারো। আশা করি পূর্ব কথাতে কোনো সমস্যা নেই। আছে তোমাদের সমস্যা কোনো? শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার, না অসুবিধা নেই। না, কোনো অসুবিধা নেই। আচ্ছা বেশ, কথা বুঝতে পারছো তো? মানে মাঝে মাঝে কথা কম কাজ করে। ঠিক, বেশ। হ্যাঁ স্যার, তো ঠিক আছে। বলছি যে এটা গেল পুরোপুরি এই প্রেক্ষাপট। প্রেক্ষাপট বলতে আমরা যেখান থেকে পড়বো তার আগের মুহূর্তের কথা। এবার শুরু হচ্ছে একদম পুলিশ স্টেশনে প্রবেশ করেই দেখা গেল যে সম্মুখের হলঘরে জন ছয়েক, এই যে জন ছয়েক কথাটা বলা আছে এটা কিন্তু এগুলো এমসিকিউ বা এসিকিউ এর জন্য খুব মানে ইম্পর্টেন্ট লাইন। তো এই ছোট ছোট করে পেন্সিলে তোমরা দাগ নিতে পারো। আমিও বলতে বলতে কোথায় গেল, বলতে বলতে বোর্ডে একটু লিখবো। তাহলে আমরা প্রথমেই যে ছোট জায়গা দিলাম সেটা হলো যে থানার সম্মুখের ঘরেই
আমরা কজনকে পাচ্ছি না জন ছয়েক লোককে দেখতে পাচ্ছি বা এবং তারা অবশ্যই বাঙালি। তাহলে জন ছয়েক, এটা তোমরা আন্ডারলাইন করে নাও, জন ছয়েক বাঙালি আনার সম্মতি পেল, এটা একটা জায়গা। এবার দেখো কি বলছে যে তারা তাদের বাক্সপত্র মোট এগুলো নিয়ে কিন্তু বসে আছে বা অপেক্ষা করছে। এরপরে বলছে যে জগদীশবাবু ইতিমধ্যেই তাহাদের টিনের তোরণ বা ও ছোট বড় পুটুলি খুলিয়া তদারক শুরু করিয়া দিয়াছেন। জগদীশবাবু নিমাইবাবুর অধীনস্থ পুলিশকর্মী এবং অফিসার র্যাঙ্কের হলেও নিমাইবাবু হলেন বড়বাবু, জগদীশবাবু তার তুলনায় নিম্ন পদের। তো এই জগদীশ বাবু তাদের ওই বাক্স পাট্রা তোরণ মানে টিনের বড় বাক্স, আগে আমাদের এখন তো তোমার সুটকেস সুন্দর সুন্দর ব্যাগ ট্রলি ব্যাগ ব্যবহার করছে, তখন তো এরকম ছিল না। তখন দেখবে যে এই বড় বড় টিনের বাক্স একটা করে হাতে ঝোলানো থাকতো। তোমাদের বাড়িতে পুরোনো যে বাক্সগুলো আছে সেগুলো দেখবে টিনের এরকম বাক্স আছে। তো এই ছোট সাইজের যে টিনের বাক্স মোটামুটি মিডিয়াম গোছের সেগুলো বা বড় সাইজ, খুব ছোট নয় মানে মাঝারি থেকে বড় সাইজ, এগুলোকে তোরণ বলা হতো। তো এই স্যার এখানে কি জগদীশ বাবুকে কনস্টেবল বলা হয়েছে? এখানে কনস্টেবলের কথা উল্লেখ নেই, তবে উনিও উচ্চ পদস্থই, কিন্তু নিমাইবাবু থেকে পদস্থ। তুমি বলতে পারো যে এসআই বলতে পারো, বড়বাবু তো 3টে স্টার থাকে, ছোট বাবুর এসআই এর 1টা স্টার থাকে, এরকম ভাবতে পারো। এখানে উনি কনস্টেবল নন, কিন্তু উনিও উচ্চ পদস্থ কর্মচারী, তবে নিমাইবাবু হলেন বড়বাবু। ঠিক, তাহলে তিনিও তদারকি করে তাদের যাবতীয় জিনিসপত্র তদারক করে দেখতে লাগলেন কি আছে, যদি কোনো সন্দেহবাচক কিছু পাওয়া যায়। এবার কি বলছে দেখো, শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হইয়াছে তাহাকে আরেকটা তোমার ঘরে আটকাইয়া রাখা হইয়াছে। এই যে 6জনকে বা জন ছয়েককে আনা হয়েছিল, বসিয়ে রাখা হয়েছে, তাদের মধ্যে থেকে আবার একজনকে খুব বেশি করে সন্দেহ হয়েছে যে এই মানুষটি হতে পারে সেই পলিটিক্যাল সাসপেক্ট যিনি সব্যসাচী মল্লিক হয়তো ছদ্মবেশে এসেছেন। তাকে আলাদা করে রাখা হয়েছে এই সমস্ত মানুষের কাছ থেকে। ইহারা সকলেই উত্তর ব্রহ্মে, যেটা এখন মায়ানমার মানে ব্রহ্মদেশ বলা হয়েছে, সেই ব্রহ্মে বার্মা অয়েল কোম্পানির তেলের খনি বা কারখানায় মিস্ত্রির কাজ করিতেছিল। সেখানে জল হাওয়া সহ্য না হয় চাকুরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলে আসিয়াছেন। এবার তাহলে এখানে একটা ছোট প্রশ্ন হয় যে এই সমস্ত তারা 6জনকে থানার মধ্যে আনা হয়েছিল, জাহাজ থেকে তুলে আনা হয়েছিল সন্দেহ বসে, তারা কোথায় কাজ করত? তাহলে নিশ্চয়ই উত্তর কি হবে? উত্তরে ব্রহ্মে বার্মা অয়েল কোম্পানি। তাহলে এটা আন্ডারলাইন করে রাখো, বার্মা অয়েল কোম্পানি। এবার এর সঙ্গে আরেকটা প্রশ্ন হয় যে এরা কেন চলে এসেছিল সেই কোম্পানির ছেড়ে, বা একটা তো চাকরি করছিল, কেউ তো সব করে চাকরি ছেড়ে দেয় না। তাহলে অসুবিধা কি ছিল? অসুবিধাটা হলো এটাই যে তারা এখানে কারখানায় মিস্ত্রির কাজ করতো। মানে একটা প্রশ্ন পাচ্ছ যে তেল কোম্পানিতে কি কাজ করতো? মিস্ত্রির কাজ। আর সেই সঙ্গে তারা চলে আসার কারণ যে ওখানকার জলহাওয়া খুব সহ্য করা মুশকিল হয়ে পড়ে গেছিল তার পক্ষে, তাই নিজেদের বাঁচানোর তাগিদেই তারা ছেড়ে চলে আসতে চেয়েছিল এবং তারা এসে রেঙ্গুনে এসে উঠেছে নতুন চাকরির খোঁজে। তাহলে প্রশ্ন যদি হয় কেন তারা রেঙ্গুনে এসেছিল, দুটো একটা কারণ হবে। একটা হলো যে তারা তাদের জীবন বাঁচানোর জন্যই, কারণ জলহাওয়া যদি সহ্য না হয় তাহলে তো একসময় মারা পড়বে। দ্বিতীয়ত তার নতুন জীবিকা খুঁজতে হবে, তার জন্য তুলনামূলক মানানসই আবহাওয়ার মধ্যে আসার জন্য তারা রেঙ্গুনে চলে এসেছিল। তারপর দেখো, ইহাদের নাম ধাম বিবরণ লইয়া ও সঙ্গে জিনিসপত্রের পরীক্ষা করিয়া ছাড়িয়া দেওয়া হইল। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের সঙ্গে জিনিসপত্র পরীক্ষা করে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। মানে যখন এই সমস্ত চুনোপুটিদেরকে ছেড়ে দেওয়া হলো বা যাদেরকে মনে হলো যে এরা হতেই পারে না, তাদেরকে ছেড়ে দিয়ে যে মানুষটিকে আলাদা করে রাখা হয়েছিল অর্থাৎ পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক, সেই মানুষটিকে বড়বাবুর সামনে হাজির করলো। অর্থাৎ বড়বাবুকে আমরা প্রথমে বলেছিলাম নিমাইবাবুর সামনে হাজির করানো হলো। নিমাইবাবু লোকটি কাশিতে কাশিতে আসিল, মানে যক্ষা রোগী যেমন কাশে করে ঠিক একই রকম ভাবে ক্রমাগত কাশতে কাশতে
ক্রমাগত কাশি হতে হতে কি হলো, লোকটি এসে পৌঁছালো। আচ্ছা, তোমাদের মধ্যে কারো মাইক্রোফোন অন আছে? তোমরা যদি মাইক্রোফোন অন করে রাখো তাহলে কথাগুলো ব্রেক হবে আর ভালো করে তোমরাই শুনতে পাবে না। আমি পড়ানো হয়ে গেলে তোমাদেরকে জিজ্ঞাসা করবো, তখন তোমরা অন করে নিয়ে কথা বলবে আমার সঙ্গে। ঠিক, এখন অফ করে নাও সবাই। আমি পড়িয়ে নিই, তারপরে আমরা যখন অন করে দেবো সবাই অন করবে, তখন প্রশ্নগুলো করবে তোমাদের অসুবিধাগুলো, তাহলে সুবিধা হবে। সবাই অফ করে নাও। আচ্ছা, গোপিকা, গোপিকা কে আছো? সাউন্ড অফ করাও। যাই হোক, তারপরে দেখো, এরপরে বলছে তাহলে লোকটি কি অবস্থায় এসেছিল? প্রচন্ড কাঁচতে কাঁচতে এসেছিল। আর এবার তার যে দৈহিক এবং শারীরিক এবং বাহ্যিক যে বর্ণনা, সেই বর্ণনা কিন্তু উঠে আসছে। কি বলছে? অত্যন্ত ফর্সা রং, টকটকে ফর্সা, দুধে আলতা, তবে রোদ্রে পুড়িয়া যেন তামাটে হয়ে গেছে। মানে যেন আফগানিস্তানের লোকের যে রংগুলো হয় এরকম ধরনের, মানে খুব ফর্সা হয় কিন্তু প্রচন্ড গরম, দেখবে রংগুলো কেমন একটা তামাতে তামাতে মনে। ঠিক একই রকম ভাবে বলছে তাহলে এই যে পলিটিক্যাল সাসপেক্ট, এর গায়ের রং কেমন? না অত্যন্ত ফর্সা, কিন্তু তামাটে লাগছে কেন? না রোদ্রে, প্রখর রোদ্রে গরম আবহাওয়ায় থাকার জন্য তামাটে হয়ে গেছে। আর কি বলছে? তার বয়স, এখানে এই বয়সটা এসএকিউ এমসিকিউ দুইয়ের ক্ষেত্রে হতে পারে, এখানে নির্দিষ্ট বয়স বলা নেই, বলেছে 30-32-এর অধিক নয়। তাহলে সব্যসাচী মল্লিকের বয়সটা কিন্তু একটা 30 থেকে 32, তার বেশি নয়, অধিক নয়। বয়সটা মনে রাখতে হবে ছোট প্রশ্নের জন্য। এবার স্যার তাহলে যদি আমাদের এমসিকিউ অপশনে দেয় যে দুটো অপশন ধরা যাক, দিল যে একটা দিল যে 30-32-এর অধিক নয়, আর আরেক জায়গায় দিল 30-32, তাহলে কোনটা লিখবো? বলি, এমসিকিউ প্রশ্ন যদি এইভাবে দেয়, এই টপিকটাকেই ধরে দেয়, তাহলে তোমার সংখ্যাগুলোকে পরিবর্তন করবে। 30-32-এর অধিক, 30-32-এর অধিক নয়, 35-36, 28-30, এইভাবে সংখ্যাগুলো চেঞ্জ করতে পারে। ঠিক আছে, যদি এমসিকিউ হয়। আর এসিকিউ হলে তো কোনো প্রশ্নই উঠছে না। ঠিক, ওকে। এবার দেখো, কিন্তু ওই যে সব্যসাচী মল্লিক, তাকে ভারী রোগা দেখালো, একদম রোগা প্যাকেটে দেখাইলো। এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল। অর্থাৎ এখানে সাধু ভাষায় আছে, অর্থাৎ সে যে কাশছিল, তো এই কাশির চোটে একদম যেন হাঁপাতে শুরু করলো। হাঁপের রুগী যেমন হয় কিংবা যক্ষ্মার রুগী যেভাবে কাশতে থাকে, ঠিক সেরকম ভাবেই কাশতে লাগলো। যার ফলে কোনো মতেই যেন সন্দেহ হবে না যে এই লোকটি এত বড় একটা পলিটিক্যাল সাসপেক্ট হতে পারে। সব্যসাচী মল্লিক যে চরিত্র কল্পনা করা হয়েছে, তিনি ডাক্তার, তিনি উচ্চশিক্ষিত, তিনি সব বিষয়ে পটু, ইত্যাদি ইত্যাদি। তাহলে দেখো, এখানে যেটা বলা হচ্ছে যে সেই কাশির চোটে একদম হাঁপাতে শুরু করলো। আর কি বলছে? সহসা আশঙ্কা হয় সংসারের মেয়াদ বোধ করি, মেয়াদ বলতে মৃত্যুর সময় নিশ্চয়ই কাছে এসছে। মানে এমন ভাবে কাশছে যে তার যে সংসারে আর বেশি দিন হয়তো টিকবে না, এবার টিকিট কেটে নেবে। তো কি বলছে? যে তার সংসারের মেয়াদ হয়তো অধিক নয় বা তাড়াতাড়ি বেশি দিন নয়। ভেতরে কি একটা দুরারোগ্য রোগে সমস্ত দেহটা যেন দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটিয়ে আছে। তার মানে দেখি, দুরারোগ্য রোগ মানে ক্ষয় রোগ হতে পারে, সেটা যক্ষা হতে পারে, অন্যান্য কোনো আনুষঙ্গিক হতে পারে কোনো জটিল রোগ। তো সেই হিসাবে বলছে, কল্পনা করছে, এরা এরা দেখে অনুভব করছে যে মনে হচ্ছে দেখে যে কোনো দুরারোগ্য রোগের ফলে বা ক্ষয় রোগে সে আক্রান্ত এবং তার মেয়াদ বেশি দিন আর নেই। ভেতরে কি একটা দুরারোগ্য রোগে সমস্ত দেহ দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটিয়ে আছে। এবার বলছে কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। তোমরা দেখো, এখানে রোগা যে মুখটা, তার চোখের যে অদ্ভুত দৃষ্টি, সেটা একটা আশ্চর্য। কারণ সে চোখ ছোট কি বড়, টানা কি গোল, দীপ্ত কি প্রবাহী, এ সকল বিবরণ দিতে যাওয়ায় বৃথা। অর্থাৎ তার চোখটা গোল না ছোট না বড়, এগুলো বিবরণ দেওয়ার কোনো মানেই নেই, এগুলো বৃথা হবে দেওয়া। অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যে তাহাতে আছে, অত্যন্ত গভীর মানে খুব গভীর জলাশয়, তার গভীরে
কি যেন আছে তাহাতে, অর্থাৎ তার মধ্যে এমন, চোখের দৃষ্টির মধ্যে এমন কিছু আছে যেটা ভয় হয়, ভয় হয়, এখানে খেলা চলিবে না। খেলা চলিবে না মানে তাকে যে পর্যবেক্ষণ করছে, তাকে যে চোখ ভরে দেখছে, তো এই চোখের ভাষা বোঝা, মানে মানুষের মুখ হলো তোমার আয়নার মতো, তাই বলা হয়। তার মুখ থেকে মানে দেখেই বোঝা যায় অনেকটা যে তার মানসিক অবস্থা কেমন আছে, সে ডিপ্রেশন আছে কিনা, কোনো সমস্যার মধ্যে আছে কিনা। বা মুখ অনেক কথা বলে দেয়, মনের কথাটা। এবং মুখের থেকেও আরো বেশি কথা বলে দেয় চোখটা, যে তুমি আহ, সৎ কি তুমি অসৎ, কি তুমি প্রতারণা করছো কিনা, বা তুমি কাউকে ঠকাচ্ছ কিনা। তোমার চোখের দৃষ্টি তোমাকে বলে দেবে, যে দেখে বোঝা যাবে যে তুমি মিথ্যা কথা বলছো কি সত্যি কথা বলছো, ইত্যাদি ইত্যাদি, এগুলো অনুভব করা যায় অনেকটা। তো এই চোখের সঙ্গে কিন্তু খেলা চলে না। তার মুখটা শুকনো হতে পারে, তার দেহ রোগা রোগা একদম সংকীর্ণ হতে পারে, কিন্তু তার চোখের সঙ্গে খেলা চলে না, যতই রোগা হোক, সংকীর্ণ হোক। আর কি বলছে দেখো, সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন। এই যে চোখটাকে দেখা হলো, সেই চোখটা কিন্তু অসাধারণ, তার দৃষ্টি এমনই যে সেখান থেকে দূরে দাঁড়ানোটাই বুদ্ধিমানের কাজ, সাবধানে। কারণ আর চোখের সঙ্গে কোনো মতেই কোনো খেলা চলবে না। আর কি বলছে দেখো, যে ইহারি কোনো অতল তলে, অতল, অতল তল মানে একটা থিতানো একটা জায়গা পাওয়া যায়, তাহলে অতল মানে অগভীর, যেখানে তল পাওয়া যাবে না। কি বলছে, অতল তলে তাহার ক্ষীণ প্রাণ শক্তিটুকু লুকোনো আছে, ক্ষীণ প্রাণ শক্তি। তাহলে তার যে প্রাণ শক্তি কোথায় লুকোনো পাচ্ছি আমরা, বলছি যে তার যে দৃষ্টি, সেই অদ্ভুত ক্ষীণ দৃষ্টির অতল তলে, সেই গভীর জলাশয়ের মতন তার সঙ্গে তুলনা করা হয়েছে এই চোখকে বা দৃষ্টিকে। তার অতল তলে তার প্রাণ শক্তি লুকানো আছে। এই লুকানোটা অনেকটা রূপকথার মতন, যে রূপকথায় আগে রাক্ষসী বুড়ি বা অন্যান্য কি হতো, যে কৌটোর মধ্যে প্রাণশক্তি বা সমুদ্রের তলায় বা একটা গাছের নিচে তোতা পাখির মধ্যে ভরে রাখতো। ঠিক এখানেও বলছে, এটা রূপকথার আদলে চলে গেছে। বলছে যে তার ওই চোখের অতল গভীরের মধ্যেই তার ক্ষীণ প্রাণ শক্তিটুকু বিরাজমান। আর কি বলছে দেখো, মৃত্যুও সেখানে প্রবেশ করতে সাহস পায় না। অর্থাৎ তার ওই যে ক্ষয় রোগগ্রস্ত শরীর হলেও সেখানে কিন্তু মৃত্যু প্রবেশ করতে পারে না, ভয় পায়। কেবল এই জন্যই সে যেন আজও বাঁচিয়ে আছে। লাইনটা আন্ডারলাইন করে রাখো, কেবল এই জন্যই সে আজও বাঁচিয়ে আছে। অর্থাৎ এই যে যে মানুষটিকে সাসপেক্ট হিসেবে আনা হয়েছে, সে মানুষটি কেন তখনও বেঁচে আছে বলে কল্পনা করছে না, তার চোখের গভীরের যে ক্ষীণ দৃষ্টি, যে অদ্ভুত দৃষ্টিটাই তাকে বাঁচিয়ে রেখেছে, সেই জন্যই তখনও সে বেঁচে আছে, এই কথাটাই এখানে উল্লেখ করা হয়েছে। অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়া ছিল। অপূর্ব কিন্তু তার এই বহির, স্যার বলো। স্যার এই পার্টটা একটু বুঝতে পারলাম না, যে মৃত্যু সেখানেও প্রবেশ করতে সাহস করে না, স্যার কেন সাহস করে না? দেখো, আমরা মনে করি যে মানুষের তো আত্মবিশ্বাস একটা বিষয়। আত্মবিশ্বাস মানুষকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে, নিজেকে প্রোটেক্ট করতে সাহায্য করে। তো এই রোগাগ্রস্ত বা দেখতে জরাজীর্ণ লোকটিকে দেখে যে কোনো সময় মৃত্যু হবে মনে হলেও, পারতপক্ষে মনে হলেও, আপাত দৃষ্টিতে মনে হলেও, তার চোখের অদ্ভুত দৃষ্টি, তার যেন মনের মধ্যে বেঁচে থাকার যে চাহিদা, সেটা যেন কয়েক গুণ আরো বেশি। তাই বলছে তার চোখের দৃষ্টিটা এতটাই অদ্ভুত, এবং সেখানে তার সেই ক্ষীণ যে প্রাণ শক্তি বেঁচে আছে, সেটা যেন সেখানে একদম বন্দি করে রাখা আছে, তাকে সে বেরোতে দেবে না। অর্থাৎ মৃত্যু সেখানে প্রবেশ করতে তার ওই অদ্ভুত দৃষ্টিকে ভয় পেয়ে, অর্থাৎ তার যে আত্মবিশ্বাস, বেঁচে থাকার যে চেতনা, সেটাকে নষ্ট করতে পারবে না, তাই মৃত্যু সেখানে প্রবেশ করতে ভয় পাবে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, যারা প্রশ্ন করবে, আমি একটা করে প্যারা পড়াবো, তারপরে এই প্যারাটা শেষ করে ওইগুলো নিয়ে আবার রিপিট করবো, তাতে দেখে যে সুবিধা হবে, তাহলে মাঝখানে ব্রেক হলে তোমাদের অসুবিধা হবে। আর দুটো লাইন আছে এই প্যারাটিতে, দেখে নাও, যে মৃত্যু তাহলে সেখানে প্রবেশ করতে ভয় পেল। অপূর্ব মুগ্ধ হয়ে গেল। অপূর্ব মুগ্ধ হলো, সহসা নিমাইবাবু তাহার বেশভূষা, বেশভূষা মানে পোশাক পরিচ্ছদ, সেই পোশাক পরিচ্ছদের উপরেই তার নজর পড়লো। তার বেশভূষার বাহার ও পরিপাট্যের প্রতি, পরিপাট্য মানে যেভাবে রঙিন চঙিন কাপড়, পামসু, বুকে বাচ্চা বা রুমাল, নীল ওই ফিতে ইয়ে, হাতে একটা সুন্দর বাঁধানো লাঠি বা ছড়ি,
অপূর্ব দৃষ্টি আকৃষ্ট করিয়া সহাস্যে কহিলেন, সহাস্যে, হাসির সহিত বর্তমান, সহাস্যে কহিলেন কি না, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে, তা স্বীকার করতে হবে। কি বলো অপূর্ব? এই লাইনটা একটু ভালো করে দেখো। বাবুটির স্বাস্থ্য গেছে, কোন বাবুটির? পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের। তখনও কিন্তু আমরা তার গিরিশ মহাপাত্র নামটি পাইনি, আমরা এরপরে পাবো। তাহলে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। এই শখ 16 আনা বজায় থাকার কথা বলছে তার পরিপাটির জন্য। বয়স যেমন, তার শরীর ভেঙে পড়েছে, তার মনে হচ্ছে ক্ষীণ প্রাণ শক্তি, যে কোনো সময় তার প্রাণ হয়তো বেরিয়ে পড়বে বা মারা যাবে। এই ক্ষীণ প্রাণ শক্তিতেও সে কিন্তু বেঁচে আছে, কিন্তু তার পোশাক বেশভূষা এমনই সুন্দর হয়ে আছে, যে পরিপাটটা দেখে মনে হয়েছে যে বাবু, মানে বাবু বলে একটা ব্যঙ্গ করা হয়েছে। কারণ তোমরা জানো বাবু নামে একটি গল্প আছে, সেখানে ওই আধুনিক যে নব্য আধুনিক যারা কলকাতার বুকে কিছু আধুনিকতার প্রকাশ ঘটিয়েছিল তাদেরকে ব্যঙ্গ করে লেখা হয়েছিল। তো তার বেশভূষাও যেন একদম রকমারি সুন্দর রং বেরঙের, সেটাকেও বাবু বলে সম্বোধন করেছে, এবং তার মধ্যে তার শখ 16 আনা বজায় আছে এটিকে উল্লেখ করছে, তা স্বীকার করে নিতে হবে। এই লাইনটা বারবারই তোমাদের বিভিন্ন টেস্ট পেপার বলো, কোশ্চেন ব্যাংক বলো, সব জায়গায় তোমরা পেয়ে থাকবে। তাহলে আমরা প্রেক্ষাপটের সঙ্গে প্রথম অংশের প্যারাটা দেখলাম, যেখানে আমরা দেখতে পেলাম কি না, একজন তৎকালীন ইংরেজ পুলিশ যারা, তারা বাঙালি হলেও ইংরেজদের হয়ে কাজ করে, তাদের জীবিকার প্রয়োজনে অবশ্যই, এবং ইংরেজদের প্রতি আনুগত্য রেখেছিল। তো তারা এই স্বদেশের যারা বিপ্লবী তাদের চোখে তারা ধরো রাজদ্রোহী, কিন্তু আমাদের চোখে তারা সম্মানীয়, কারণ তিনারা এই রক্তক্ষয়ী সংগ্রাম করছিলেন বলেই আমরা আজকে স্বাধীনভাবে আছি, তুলনামূলক ভালো আছি সেই ইংরেজদের জামানার তুলনায়। তবে কিছু জিনিস তো ধরো সবসময় খারাপটা থেকেই যায়, যেমন ধরো এখন সেই ইংরেজদের জামানার কিছু জাতি ভেদ প্রথা হাবিজাবি বা মানুষের মনের যে সংকীর্ণতা কিংবা সাম্প্রদায়িক যে সম্প্রীতি কোথাও যে নষ্ট করেছিল, মানে বুদ্ধি কাটিয়ে ইংরেজরা, সেটা এখনো চলছে। এগুলো হয়তো সময়ের সঙ্গে জানি না কত শেষ হবে, কিন্তু আমরা শুধু এটা বলতে চাইছি যে বাঙালিরা তখন যারা পুলিশে চাকরি করতো তারা কিন্তু বেশ শ্রদ্ধার সঙ্গে ইংরেজদের কাজ করতো, আদেশ পালন করতো। তো সেই রকমই এই নিমাই বাবু, জগদীশ বাবু এরা কিন্তু বাঙালি কিন্তু ইংরেজ পুলিশ, অর্থাৎ রাজ পুলিশ। তো তারা সেই পলিটিক্যাল সাসপেক্টকে ধরার জন্য ধরে এনেছেন ওই রেঙ্গুনের জাহাজ থেকে 6 জনকে, জনা 6, এবং একজনকে সবচেয়ে বেশি মনে হয়েছে সাসপেক্ট, সে সবচেয়ে বেশি তোমার সন্দেহভাজন, তাই ওকে আলাদা করে রাখা হয়েছিল। বাদ বাকিদের ছেড়ে দিল। তাকে যখন নিমাইবাবুর সামনে আনা হলো, নিমাইবাবু তার কাস্তে কাস্তে তার আশা দেখলো, এবং অপূর্ব সেটা দেখছে যে কাস্তে কাস্তে এলো, হাঁপাচ্ছে, একদম হাঁপে টানে হাঁপিয়ে যাচ্ছে, ক্ষীণ শরীর, যে কোনো সময় মনে হচ্ছে তার মৃত্যু হতে পারে, এই জগতের মায়া সে ত্যাগ করতে পারে। আর তারপর দেখো যে কিন্তু একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা গেল। অদ্ভুত বিষয়টা কি? তার চোখের দৃষ্টি, তার ওই চোখের দৃষ্টিতে যেন অদ্ভুত একটা বিষয় আছে, যা কোনো গভীর জলাশয়ের অতল তলে কিছু আছে, যেখানে প্রবেশ করা খুব কঠিন সাধারণ মানুষের মধ্যে, সেটাকে লক্ষ্য করা খুব কঠিন। শুধু তাই নয়, সেই কঠিন তন্ত্রে কোথাও যেন অতলে সেই ক্ষীণ প্রাণ শক্তিটুকু লুকিয়ে আছে, যার সেখানে মৃত্যুও প্রবেশ করতে পারে না। যাই হোক, তার যখন তার সমস্ত কিছু দেখা হলো, তার কথাবার্তা শোনা হলো, তবে তার বেশভূষার দিকে দৃষ্টি আকর্ষণ করলো নিমাইবাবু অপূর্বকে। আমরা প্রথমেই শুনে নিয়েছিলাম যে এই অপূর্ব আর নিমাইবাবু পূর্ব পরিচিত। যখন তারা অপূর্বর বাবাই এই চাকরিটা করে দিয়েছিল নিমাইবাবুর, তো কাকা বলে সম্বোধন করতে, এগুলো আমরা আগে জেনে নিয়েছি। এবার দেখো এই যে বেশভূষা, তার পোশাকের বর্ণনা আমরা পরে অনুচ্ছেদে পাবো। সেই বেশভূষার বর্ণনা অদ্ভুতভাবে যেন বলতে বাধ্য হয়েছে নিমাইবাবু যে অপূর্ব তুমি বলো, তাই না, ঠিক না, যে এই যে বাবুটা দেখো এর স্বাস্থ্য গেছে, মানে প্রায় মারা যাওয়ার উপরম, কিন্তু তার সব 16 আনায় বজায় আছে। তো এই যে জায়গাটা, এই জায়গাটা আমাদের লাইনটা দাগ দিয়ে রাখতে হবে। এই লাইনগুলো প্রায়শই প্রশ্ন এসে থাকে। আমরা দ্বিতীয় অনুচ্ছেদে আসছি এবার। দ্বিতীয় অনুচ্ছেদটি সম্পূর্ণ সব্যসাচী মল্লিকের যে সাসপেক্ট হিসেবে যাকে ধরে আনা হয়েছে তার বেশভূষার যে আমরা পরিচয় পাবো, সেটাই দেখে নিই। বলছে, এতক্ষণে অপূর্ব তাহার পরিচ্ছেদের দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। মানে তার পোশাকটি এমনই ছিল
যে অপূর্ব নিজের আর হাসিটিকে ধরে রাখতে পারলো না, মুখ ঘুরিয়ে কোনো রকম, তোমরা যেমন ক্লাসে অনেক সময় চুপ করে বেঞ্চের তলায় মুখ লুকিয়ে হাসো, দেখা যায় অনেকে হাসো তো, যে কিছু একটা হলো, তোমরা বন্ধুরা মিলে চুপি চুপি একটা কাগজে লেখা পাঠালে, সেই বন্ধুটি নিয়ে স্যার তো দেখে ফেলবে, তাহলে কি করবে, চুপ করে বই ঢেকে নিলে বা বইটা মুখে নিলে কিংবা বেঞ্চের তলায় মুখটা করে জল খাওয়ার বানায় তোমরা হেসে নিলে। ঠিক একই রকম ভাবে অপূর্ব কিন্তু তার হাসিটিকে ঘুরিয়ে নিল, মানে মুখটিকে অন্যদিকে ঘোরালো বা হাসিকে গোপন করলো, লুকালো। তাহার মাথার সম্মুখ দিকে বড় বড় চুল, যদিও আমার ছোট চুল নেই বলে চলে, ওই যে সব্যসাচী মল্লিকের মাথার সামনেটা খুব বড় বড় চুল ছিল, কিন্তু ঘাড় আর বিশেষ করে ঘাড়ের দিকটা আর কানের দেখো এই দিকটা বলছে নাই বললেই চলে, উঠে গেছে বা ছোট করে নিয়েছে, এমনই ছোট করিয়া ছাটা, তার মানে কেটে নিয়েছে, নিজে কাটেনি, কাটিয়েছে। মাথায় চেরা সিঁথি, চেরা বলতে তাহলে সবসময় মাঝেই ধরে নাও, ঠিক, বা এই যে ধরো তোমরা চুল আঁচড়ো, এই যে সিঁথি, তেমনি তোমার সিঁথি থাকবে। কি বলছে যে তাহলে তার মাথার সামনে একটা বড় বড় চুল, ঘাড় এবং কানের পাশটা ছোট করে ছাটা আছে, এবং মাথায় চেরা সিঁথি আছে। অপর্যাপ্ত তৈল নিষিক্ত, অপর্যাপ্ত মানে প্রচুর, পর্যাপ্ত মানে তো নির্দিষ্ট, কিন্তু অপর্যাপ্ত মানে অনেক বেশি, চপচপে করে তেল মাখানো, সর্ষের তেল বা কোনো তেল তোমরা মাথায় লাগিয়ে নাও, সেই অপর্যাপ্ত তৈল নিষিক্ত, নিষিক্ত মানে ভেজা বা মাখানো, তাহলে তৈল তেল দিয়ে ভেজানো, কঠিন আচ্ছা সরি, কঠিন অপর্যাপ্ত তৈল নিষিক্ত মানে একদমই তেল তেল হয়তো মাথায় পড়ে না, এই অর্থে কঠিন রুগ্ন কেশ হইতে নিদারুণ নেবুর তেলের গন্ধে ঘাড়, মানে ওই যে থানার যে ঘরটা সেটা ভরিয়া উঠিয়াছে, অর্থাৎ যে তেলগুলি মেখেছিল মাথায়, যদিও চুল তার রুক্ষ, শুষ্ক, রুগ্ন, মানে কঠিন রুগ্ন, কেশ হইতে ওই যে তার কেশ, মানে কেশ বলতে মাথার চুল, সেখান থেকে লেবুর তেলের গন্ধ কিন্তু ঘর করে গেছে। গায়ে জাপানি সিল্কের, এবার কাপড়ের বর্ণনায় চলে আসো, গায়ে জাপানি সিল্কের, জাপান কোম্পানির যে সিল্ক ছিল তার রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি, এগুলো এই যে প্রত্যেকটি পোশাক আশাক একসঙ্গে সব পোশাকগুলোর বর্ণনা চাইতে পারে, কিংবা একটা একটা করে প্রশ্ন হতে পারে, কি রঙের পাঞ্জাবি ছিল, কোন কোম্পানির পাঞ্জাবি ছিল, পাঞ্জাবি কি চুড়িদার পাঞ্জাবি ছিল, তার বুক পকেটে হইতে কি দেখা যাইতেছিল, বা বুক পকেটে কি দেখা যাচ্ছিল, বাঘ আঁকা একটা রুমাল, কিয়র অংশ দেখা যাচ্ছিল, পায়ে সবুজ রঙের ফুল মোজা, হাঁটুর উপরে লাল ফিতা দিয়া বাঁধা বার্নিশ করা পামসু, তলাটা মজবুত ও টেকসই করে আগা করা লোহার নাল বাঁধানো, হাতে এক গাছি হরিণের সিংহে হাতল দেওয়া বেতের ছড়ি। তাহলে আমরা এখানে এই যে তার জাপানি সিল্কের চুড়িদার পাঞ্জাবি যেটা, সেই রামধনু রঙের আর কি, মানে 7টি রঙই থাকবে হয়তো বেনিয়া সকালে। এবার কি বলছে, তার বুক পকেট হইতে বাঘ ছাপা রুমাল পদ অংশ দেখা যাচ্ছে, তার যে তোমার উত্তরীয় কোনো বালাই নেই, বুক পকেটে আঁকা রুমাল, এবং তার সঙ্গে কি আছে না বিলেতি বর্ণের কালো মকলের, কালো রঙের, এই যে রংগুলো প্রত্যেকটা রং, আচ্ছা কি লিখছো ব্যবহার করেন লেখক কেন কোনো, আচ্ছা, কি লিখেছো বিক্রম, এটা আমি দেখলাম না, দেখে নিচ্ছি দাঁড়াও। আচ্ছা, লেখক কেন কোনো কোনো কোথাও কোনো বক্তব্যে কোটেশন ব্যবহার করেননি। দেখো এখানে সরাসরি তো লেখক যখন পরোক্ষ, মানে সবগুলোই কিন্তু দেখো নিমাইবাবু বা এর কথার মাধ্যমে ফুটে উঠছে, তো সেখানে আলাদাভাবে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য করে বলেননি, সরাসরি তাদের মধ্যেই বলিয়েছেন। সুতরাং যেহেতু তাদের মধ্যেই বলেছেন, তাই কারো কথাগুলিকে কোট আনকোট করেননি। যদি এরকম হতো যে কারো কথা কারোর মুখে বলাচ্ছেন বা কোনো উক্তিকে বলতে চাইছেন, তখন সেটা কোটেশনের মধ্যে রাখা যেত। যেহেতু সেটা করেননি, সরাসরি তাদের মুখ দিয়ে বলিয়েছেন কথাগুলো, তাই কোটেশন দেননি এখানে। ঠিক আছে বিক্রম, চলো তারপরে দেখো কি বলতে চাইছে না, এরপর দেখো তাহলে আমরা প্রত্যেকটি যে বেশভূষা পেলাম, সেই বেশভূষা কোনটা কি রং, কোনটা কোন কোম্পানির, কি কি আছে, কি কি পরিহিত করেছে, এই পুরো প্যারাগ্রাফটা কিন্তু আমাদের একদম মনে রাখতে হবে, এমসিকিউ এসিকিউ, এবং যদি 3 নম্বরের কোনো প্রশ্ন দিয়ে দেয়, কারণ এবারে সম্ভবত লাস্ট যে 2020 সালে 2020 সালে যে পরীক্ষাটি হলো, সেখানে এই পথের থেকে একটি প্রশ্ন এসেছে সম্ভবত, আমি মনে হয় আজকে সকালে কোশ্চেনটা নাড়ছিলাম তোমাদেরকে পড়াবো বলে, তো সেখানে দেখলাম যে একটা কোশ্চেন সম্ভবত আছে। শর্ট কোশ্চেন তো আসবেই, অবশ্যই প্রত্যেকবারই এসে থাকে, এবারও আসবে, এটা করতে পারে, এবার বলতে তোমাদের সময় যেটা হবে। তো তোমাদের কিন্তু প্রত্যেকটা টেক্সট, মানে সেটা বড় প্রশ্ন আসুক বা ছোট প্রশ্ন এসে থাক না কেন, প্রত্যেকটা টেক্সটের সবগুলোই ভালো করে পড়ে নেওয়া দরকার। আচ্ছা, এখানে শাড়িটা কার, দেখো এখানে শাড়ি বলতে কিন্তু
আহ ধুতি বা শাড়ি দেখবে সিমিলার। তো এখানে তার যে পরনে ছিল সেটা শাড়ি, ঠিক শাড়ি পরেছে এরকম নয়। তো সেই সময়কার পোশাক আশাক তো আমাদের সময়কার মতন হবে না, একটু আলাদা হয়। তো সরাসরি সেই এবার শাড়ি পরেছে কার সেভাবেও কিন্তু পুরো উপন্যাসে কোথাও বলেনি যে অমুক মহিলা শাড়ি পরে আছে বা অমুক জনের শাড়ি পরে আছে। এখানে ওই ধুতি জাতীয় কাপড়কে বোঝাতে গিয়েই বলবে। তোমাদের একটা ক্লিপ আমি পাঠিয়ে দেবো, সেখানে দেখতে পাবে তার মোটামুটি পোশাক পরিচ্ছদের একটু আবছা পাবে, আমি ওগুলো কালেক্ট করেছি, পাঠিয়ে দেবো। তাহলে দেখো এবার ওই জুতোর তলাটাও কিন্তু পুরো লোহা দিয়ে মোড়া আছে, এবং হাতে যে একগাছি হরিণের সিংহের হাতল দেওয়া বেতের ঝুড়ি। মানে বুঝতে পারছো এই যে বাবুটির পোশাক আশাক, তার ধরন, তার পোশাকের যে ধরন, অর্থাৎ পামসু থেকে শুরু করে তার কালো মখমলের শাড়ি, জাপানি সিল্কের যে চুড়িদার পাঞ্জাবিটা, মানে সবটাই দেখো একদম মানে দারুণ রকমের। চুলগুলো সামনে বড় বড়, এগুলো ছাটা, মাথার তেলে একদম মানে লেবুর গন্ধে পুরো, লেবুর তেল বলা আছে, লেবু বলা নেই, লেবুর তেলে গন্ধে। তাহলে ঘরগুলো একদম পুরো ভরে দিয়েছে। তাহলে সেই মানুষটিকে অবশ্যই বলা যায় যে বাবুটি স্বাস্থ্য গেছে কিন্তু সব ষোলো আনায় বজায় আছে। আর কি বলছে দেখো, যে তবে উম, এই যে কয়েকদিনে তো তারা জাহাজে করে ফিরছিল, তো কয়েকদিনের জন্য জাহাজে যে ধকল হয়েছে, সেই ধকলের জন্য তাদের যে পরিশ্রম হয়েছে বা তাতে জামা কাপড় বা এই ধরনের যে পোশাক পরিচ্ছদ গুলো ছিল সবগুলোই তোমার ময়লা হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। এবার কি বলছে দেখো, ইহার আপাদমস্তক অপূর্ব বারবার নিরীক্ষণ করিয়া কহিল, ইহার বলতে ওই সব্যসাচী মল্লিকের আপাদমস্তক। এই সেকেন্ড প্যারা অর্থাৎ দ্বিতীয় অনুচ্ছেদ পর্যন্ত কিন্তু আমরা ওই গিরিশ মহাপাত্র পাইনি। এরপরে বলছে যে কাকা বাবু, এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন, কিছু জিজ্ঞাসা করার দরকার নেই। যাকে খুঁজছেন সে যে এ নয়, তার আমি জামিন হতে পারি, মানে তার জিম্মা আমি নিচ্ছি, যে তাকে ছেড়ে দিন, আমার কিছু পরবর্তীকালে আমাকেই ধরবেন। অর্থাৎ যাকে ধরে রাখা হয়েছে বা নিয়ে আসা হয়েছে তাকে কোনো অর্থে, কোনোভাবে, কোনো দৃষ্টিভঙ্গি থেকেই মনে হবে না যে ইনি সব্যসাচী মল্লিক সেই সময়কার রাজদ্রোহী। কারণ তার বেশভূষা, তার আচার আচরণ, তার দৈহিক গঠন, তার চোখে বলতে পারো ক্ষয় রোগে আক্রান্তের যে লক্ষণ, সেগুলো দেখে কোনো অংশেই মনে হবে না যে ইনি পলিটিক্যাল সাসপেক্ট। ঠিক। এবার দেখো যে তার জন্য অপূর্ব এক কথায় বলেই ফেললো যে কাকা আপনি ছেড়ে দিন, এর জিম্মা বা জামিন আমি নিচ্ছি। নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। অপূর্ব কহিল, আর যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। কালচার, কালচার বলতে আমরা কি বুঝি? তার সংস্কৃতি, ঐতিহ্য। মানে এখানে আহ, যে মানুষটা এত উচ্চশিক্ষিত, যে মানুষটা এত, আচ্ছা জামিন মানে আমি শ্রমিক, জামিন মানে হলো যে তাকে তার দায়িত্ব নিয়ে তাকে ছেড়ে দেওয়া। মানে তুমি ধরো কোনো কাজ করছো, তোমার মানে তোমাকে কেউ সেই পারমিশন দিচ্ছে না, আমি বললাম তার দায়িত্ব আমি নিচ্ছি, শ্রমিককে ছেড়ে দেওয়া হোক, তার দায়িত্ব আমি আতাউল স্যার নিলাম। তো এই যে তোমাকে তার ফলে ছেড়ে দিচ্ছে, এটা হলো তোমার দায়িত্বটা আমি নিলাম। এখানে জামিন নেওয়া অর্থে তাকে মুক্তি দেওয়ার জিম দেওয়া হচ্ছে, এবং তার দায়িত্ব দায়ভার বর্তাবে অপূর্ব উপর, বা শ্রমিক গণ্ডগোল বলে আমার উপর, এরকম ব্যাপার। তো ব্যাপারটা হলো নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। অপূর্ব কহিল, আর যাই হোক, এই বাবুটার কালচারটা, কালচারের কথাটা করে ভেবে দেখুন। কালচারের কথাটা কখনো বুঝতেই পারছো যে কালচার এরকম যে এত কাশি, এত মানে হাঁপাচ্ছে, মানে যে কোনো সময় মারা যাবে মনে হচ্ছে, আর এরকম বিধিকিচ্ছির একটা পোশাক পরে আসবে যেটা পাগলে পরে থাকে, সাধারণত উন্মাদ পাগলে পরে থাকে। তো সেই পোশাক পরে এইটা হতেই পারে না সব্যসাচী মল্লিক পলিটিক্যাল সাসপেক্ট। বিনয়বাবু হাসিয়া ঘাড় নাড়িলেন, কহিলেন, তোমার নাম কি হে? অর্থাৎ অপূর্বর কথা শুনলো, হাসলো এবং বলছে কাকে, তাকে অতিরিক্ত সন্দেহের বসে রাখা হয়েছিল, তোমার নাম কি? আগে গিরিশ মহাপাত্র। গিরিশ মহাপাত্র আমরা নামটা এতক্ষণ পেলাম, এতক্ষণ যতগুলো আলোচনা করছিলাম সব সেই পলিটিক্যাল সাসপেক্ট সবজি মল্লিকের কথা। ঠিক। এবার না জানা গেল সে নাম বললো কি, গিরিশ মহাপাত্র। একদম মহাপাত্র? তুমিও তেলের খনিতে কাজ করছিলে না, এখন রেঙ্গুনেই থাকবে? ও, একেবারে মহাপাত্র, মানে ব্যঙ্গ করে আর কি। তুমি তেলের খনিতে কাজ করছিলে না, কিন্তু তেলের খনিতে কাজ করছিলে, সব জানতে চাইছে। পুলিশের কাজ কি? জানা, জিজ্ঞাসা করা, ব্যোমকেশের কথাই সত্যান্বেষী, তাই তো? এখন রেঙ্গুনেই থাকবে, আবার জিজ্ঞাসা করছে, তাহলে এরপর থেকে তুমি রেঙ্গুনে থাকছো?
তোমার বাক্স বিছানা তো খানা তল্লাশি হয়ে গেছে, দেখি তোমার ট্যাকে এবং পকেটে আছে। ট্যাকে বলতে ধরো কীর্তির মধ্যে বাঁধা বা ছোট্ট যে পুটুলি গুলো হয় মাছওয়ালা বা সজলার কাছে দেখিয়ে দেবে যে কোমরে গুজে রাখে, সবজিওয়ালাদের কাছেও বেশ পাওয়া যায়, ছোট কাপড়ের দড়ি মুখটা বাঁধা, সেটা গুজে রাখে, সেটা হলো ট্যাগ। আর পকেট, সেই পকেটে কি আছে, তোমাদের পকেটে অনেক জামা কাপড় থাকে, সেই পকেটে কি আছে। এবার কি বলছে দেখো, যে তাহার ট্যাগ হইতে একটি টাকা ও গন্ডা, মানে কড়া গন্ডা এগুলো আগেকার হিসাব। তো চারটেতে মনে হয় 1 গন্ডা এরকম ছিল, 4 পয়সা 1 গন্ডা, তাহলে 1 টাকা ও গন্ডা 3 পয়সা বাহির হইল পকেট হইতে একটা লোহার কম্পাস। কি কি পকেট থেকে বেরিয়েছিল, কত টাকা বেরিয়েছিল, এগুলো সব শর্ট প্রশ্ন কিংবা এমসিকিউ এর জন্য, এসএকিউ এর জন্য তোমাদের ইম্পর্টেন্ট। মাপ করি তার সঙ্গে কম্পাস মাপ করিবার কাঠেরটা, তার সঙ্গে মাপ করিয়া, আচ্ছা খানা তল্লাশি মানে কি চিরুনি তল্লাশি, একদমই তাই, খানা তল্লাশি মানে হলো চিরুনি তল্লাশি বা একদম নিখুঁত ভাবে পর্যবেক্ষণ করা। গিরিশ মহাপাত্র কি সব্যসাচী মল্লিক, আমরা এখন এই প্রশ্নের উত্তর দিচ্ছি না, তবে পুরো গল্পটা শেষ হলে বলে দেবো, এখন এটা সাসপেন্স রাখছি, একটু থাক তোমাদেরও মজা লাগবে। অর্ণব দাসের প্রশ্ন ছিল এটা। আহ, তো যেটা দেখো যে এই যে আমরা কি কি পেলাম পকেট সার্চ করে তার ট্যাগ থেকে কি কি পেয়েছি সেটা, তাহলে কি কি পেলাম, একটি টাকা, গন্ডা 3 পয়সা, একটা কম্পাস, একটা মাপ করে সুন্দর কাঠের একটা ফুটরুল, কয়েকটা বিড়ি, দেয়াশলাই। ফুটরুল বলতে ওই কি বলবো তোমার নেশা ভান করারই একটা কিছু হবে, বা বাসি জাতীয় বা কিছু এই ধরনের সবকিছুকেই বোঝায় ফুটরুল দিয়ে, একটু দেখে নিও, আমিও দেখবো। আহ একটা দেয়াশালাই আর সঙ্গে একটা গাঁজার কলিকা। গাঁজার কলিকা তো বোম খোলে বা ওই যে যারা শিবের মাথায় জল ঢালতে যায় তারা খুব খায়, বা সাধু পুরুষরাও মনে করেন যে একটু সিদ্ধি লাভ করতে গেলে এগুলো প্রয়োজন, মানে নেশা ভানের কিছু জিনিস যা নাকি মানুষকে দিনের বেলাতে তারা দেখায় বলে শোনা। তোমরা কেউ কিন্তু এগুলোর নাম শুনছো বলে এই যে বিড়ি, কলিকা, ফুটরুল এগুলো কাছাকাছি যেও না, এগুলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ঠিক আছে। কলিকা বলতে গঞ্জিকা সেবনের জন্য যে মাটির একটি নলাকার, ধরে নিতে পারো মুখটা ছোট ছোট, আর এটা ধরো যদি হয় মুখটা ছোট দিক আর মুখটা এইটা খোলা থাকে, এরকমই দেখতে হয় অনেকটা, তবে ওটার সাইজটা একটু ছোট হয়। সেই কলিকা তোমরা শ্মশানে বা কোথাও মশার সামনে দেখলে দেখতে পাবে, বা কোনো পীঠস্থানে গেলে, বিশেষ করে তারাপীঠ বা এইগুলো দিনে দুপুরে বসে আর কি ওই সাধু পুরুষেরা আর কি গঞ্জি খান, সিদ্ধি লাভ করেন আর তাদের মতে এই সিদ্ধি লাভের একটা পথ হলো গঞ্জিকা সেবন। তো যাই হোক, তো আর মানুষ তো নেশার জন্য অনেক কিছুই করে, তো এই কলিকা অর্থাৎ গাঁজা খাওয়ার একটা উপকরণ। ধরো চামচ দিয়ে যেমন আমরা সুপ খাই, তেমন গাঁজার যে নেশার যে দ্রব্যটা, তামাক দ্রব্যটা, সেটা খাওয়ার জন্য কলিকার মুখে ভরে ওটা আগুন দিয়ে, সেটা কিভাবে খায় আমি জানি না, কারণ সেই অভিজ্ঞতা আমার নেই, আর জানি তো অভিজ্ঞতা না থাকলে বলিয়া বোঝানো বড়ই কঠিন। আচ্ছা, তো দেখো যে যেহেতু সে তার সঙ্গে এগুলো বাহির হলো, নিমাইবাবু বলিলেন বা কহিলেন, তুমি গাঁজা খাও? একদম জোরের সঙ্গে, তুমি গাঁজা খাও? লোকটি অসংকোচে জবাব দিল, আগে না। তবে এ বস্তুটি পকেটে কেন? একটু রেগে রেগে, এই বস্তুটি পকেটে কেন তোমার? আগে পথে কুড়িয়ে পেলাম, যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি। মানে পথে কুড়িয়ে পেয়েছে, আর যদি কেউ সাহায্য নেয়, কেউ দিতে চায়, তাকে দেবে বলে সে নিয়ে রেখেছে। জগদীশ বাবু এই সময়ে ঘরে ঢুকিতে নিমাইবাবু হাসিয়া কহিলেন, দেখো জগদীশ, কিরূপ সদাশয় ব্যক্তি ইনি। ইনি যদি কারো কাজে লাগে তাই গাঁজার কলিকাটি কুড়িয়ে পকেটে রেখেছেন। ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন, গাঁজা খাওয়ার সমস্ত লক্ষণই তোমাতে বিদ্যমান বাবা, বলিলেই পারিতে বা পারতে, খাই, কিন্তু কয়দিনই বা বাঁচবে, এই তো তোমার দেহ, আর খেও না, বুড়ো মানুষের কথাটা শোনো। আচ্ছা, বুড়ো মানুষের কথাটা শোনো, নিচে দাগ দাও। আজকে আমাদের পাঠ্য এই অবধি থাকবে, ঠিক বুড়ো মানুষের কথা পর্যন্ত। বুড়ো মানুষ, নিমাইবাবু নিজেকে বুড়ো মানুষ বলে বলছেন, মানে যেহেতু বয়স্ক মানুষ, এবং আজকে আজকে 12 তারিখ না, 12 তারিখ। তো দেখো, আমরা এতদূর আজকে আলোচনা করলাম প্রেক্ষাপট এবং তার সঙ্গে অমর কথা শিল্পী কিছু বিষয়, আর তোমার কি পেলাম তার বর্ণনা। তাহলে যতটুকু আজকে পড়লাম তার মাঝে তোমাদের কাজ থাকবে, হোম টাস্ক থাকবে, এখান থেকে যতগুলো এমসিকিউ করার দরকার নেই, এসএকিউ এর মতন করে প্রশ্ন লিখবে, অ্যান্সার লিখবে, এতটা পর্যন্তই লিখবে, এবং সেগুলো সময় মতন একদম হেডিং করবে, যে পথের দাবি, সামান্য হেডিং করে কবি পরিচিতির কিছুটা সদাশয়। আচ্ছা, দেখো এখানে
সদাশয় ব্যক্তি মানে যে মন থেকে মানে এত তার মনে এত দয়া আছে, বা ব্যক্তি যে মানুষের এত লোকের কথা ভাবে, নিজের কথা ভাবে না, আরো সব কথা ভাবে, অর্থাৎ তার মনে সদাশয় ব্যক্তি, অর্থাৎ তার মধ্যে দয়ার ভাব প্রকাশ পায় সবসময়। ঠিক এই অর্থে আর কি বোঝানো হয়েছে এখানে। তো দেখো আমরা বলতে চাইছি যে এখানে যতটা পড়লাম তার প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে তোমরা প্রশ্ন লিখে তার অ্যান্সার গুলো পূর্ণ বাক্যে উত্তর লিখে রেডি করে, ঠিক আছে? এটা গেল হোম টাস্কের কথা। আমরা একবার শর্ট করে একদম দেখে নিই যে এই মধ্যে যতটুকু পড়লাম তোমাদের কোনো অসুবিধা আছে কিনা। যদি অসুবিধা থাকে নিজের নাম বলবে, এক এক করে প্রশ্ন করবে। মৌন মানে চুপ করে থাকা, জিৎ দাস, যেমন তোমরা আছো এখন। কিয়দাংশ মানে অল্প, শিবম। কিয়দাংশ কি? কিয়দাংশ মানে খুব সামান্য। ধরো আমি তোমাদের এখন কেবল এই এটা একটা মার্কার পেন, কিন্তু আমি তোমাকে এতটা দেখাচ্ছি। কিংবা ধরে নিতে পারো আমার পকেটে একটা এই মুহূর্তে যেটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি আছে, এবং সেটি হালকা করে বেরিয়ে আছে, কি? মাস্ক। এবার আমার কিছুটা অংশ দেখা যাচ্ছে বুক পকেট থেকে, ঠিক একই রকম ভাবে ওই রুমালটিও অল্প দেখা যাচ্ছিল। এটাই কিয়ত অংশ। কিয়ত অংশ সংস্কৃত শব্দ, এটি তৎসম শব্দ। যাই হোক, তোমাদের কোনো প্রশ্ন থাকলে নিজের নাম বলে প্রশ্ন করো, যতটা আজকে পড়লাম। স্যার বলবো? নাম বলো। স্যার আমি সৌমিক। হ্যাঁ বলো। স্যার এখানে ওই যে জায়গাটাতে মানে প্রথমেই বলেছে যে আহ, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ সোয়ানায় বজায় আছে, তা স্বীকার করতে হবে। কি বলো অপূর্ব? এই যে অংশটা এখানে হঠাৎ করে অপূর্বর নাম ধরে এই রকম একটা উদ্ধৃতি করার কি মানে বক্তব্যটা কি এইটাই যে অপূর্ব এত মনোযোগ সহকারে ওকে নিরীক্ষণ করছিল, ওই গিরিশ মহাপাত্র যার নাম আমরা পরে জানতে পারবো, তার দৃষ্টিটাকে ওখান থেকে ফিরিয়ে এনে মানে তার থেকে ফিরিয়ে এনে তার জামা কাপড়ের ওপর বা তার পরিচ্ছদের ওপর একটুখানি দৃকপাত করানো। দেখো এই যে কথাটা, এই কথাটা তিন রকম ভাবে ব্যাখ্যা করা যায়। নাম্বার এক, অপূর্ব কিন্তু অনেকক্ষণ তার কাজের জন্য এসেছিল, কিন্তু যেহেতু কাকা ব্যস্ত ছিলেন বা পুরো থানায় ব্যস্ত ছিল, তাই তাকে সময় দেওয়া হয়নি। নাম্বার দুই, সেটা একটা হতে পারে যে অপূর্বর মনোযোগকে আকর্ষণ করা। নাম্বার দুই, যে পরিস্থিতি ঘটছিল সেখানে অপূর্ব তো সেই বিষয়টিকে নিরীক্ষণ করছিলেন, দেখছিলেন, কিন্তু কাকা হয়তো ভেবেছেন যে এর বেশভূষা বা পোশাকটি অপূর্ব লক্ষ্য করতে পারেনি। আরো একটা কথা বলা যেতে পারে, সেটা হলো যে বলা হয় যে বাঙালিরা নাকি সৌন্দর্য চট করে অনুভব করতে পারে না, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয়। তো এখানেও হয়তো ওই বেশভূষা পোশাকের দিকে দৃষ্টি আকর্ষণ করানোর জন্যই এই কথা বা তার মতামত নিতে চাওয়া হয়েছে। কিন্তু স্যার যদি থার্ডটাকেই বলা হয় যে মানে মানে উনি বাঙালি বা বাঙালিরা চট করে সৌন্দর্যটা চোখে ধরে না, না, এটা যদি ধরে থাকে তাহলে উনিও তো বাঙালি। তুমি সেকেন্ডটাকে ধরো, সেটা হলো না বাঙালি হয়ে বাঙালিকে তুমি দেখাতেই পারো, মানে অ্যাকচুয়ালি কি বলছে এখানে, মানুষকে দেখিয়ে দিতে হয় চোখে আঙুল দিয়ে যে এটা সুন্দর। তুমি যতক্ষণ জিনিসটাকে সুন্দর না বলছো কাউকে, সে কেউ একজন কিন্তু প্রকাশ করছে না আচ্ছা আচ্ছা খুব সুন্দর, তবে সেকেন্ডটাকে ধরবে অপূর্বর দৃষ্টি মানে দৃষ্টি আকর্ষণের জন্যই এটা বলা হয়েছিল, ঠিক আছে? অপূর্বর দৃষ্টি ঠিক আছে স্যার। আকর্ষণ করার জন্য, অপূর্বর দৃষ্টি, আচ্ছা কেউ একটা চ্যাটে কিছু একটা প্রশ্ন করলে দেখে নিই, দেখতে পেলাম না। আচ্ছা আসেনি। আচ্ছা এখানে রিটায়ারমেন্টের আগে নিমাইবাবু কিভাবে নিজেকে বুড়ো বলে প্রতিপন্ন করলেন? ভেরি গুড। আচ্ছা আমার তো রিটায়ারমেন্ট হতে অনেক বাকি বিক্রম, আমি তো ক্লাসে প্রায় গিয়ে বলি আর পাচ্ছি না রে, বয়স হয়ে গেছে, বুড়িয়ে গেছে। দেখো, রিটায়ারমেন্টের আগে বুড়ো বলা অর্থ তার কর্মজীবনের অনেকটা অতিবাহিত হয়েছে, এবং তিনি তার বয়সের উল্লেখ এখানে পায়নি, কেবল এই জন্য আছে যে তার বয়স হয়তো 50 ঊর্ধ্ব। তো স্বাভাবিকভাবেই রিটায়ারমেন্ট দিকে এগোচ্ছেন, সেই অর্থে নিজের 50 ঊর্ধ্ব মানে ধরেই নাও সেই পূর্ণ বয়স্কর দিকে এগোচ্ছে, তাই বলা হয়েছে। আচ্ছা মাঝে আর একজন প্রশ্ন করলে এটা অর্ণব দাস। অর্ণব দাস তুমি লিখেছো কেবল এই জন্যই যেন সে বেঁচে আছে। আচ্ছা এইটুকু বুঝে দিন। আচ্ছা কেবল এই জন্যই যেন সে বেঁচে আছে, দেখো আমরা দ্বিতীয় প্রথম প্যারাটাই হয়তো এটা পেয়েছিলাম, যে তার আমরা এর আগেও মনে হয় কিছুটা অংশ এটা বলেছি, যে তার যে দৃষ্টিভঙ্গি, ক্ষীণ দৃষ্টিভঙ্গি, তার দৃষ্টিতে অতল গভীরে তলিয়ে আছে বেঁচে থাকার একটা আগ্রহ। আর সেই বেঁচে থাকার আগ্রহটার জন্যই কিন্তু তার ওখানে মৃত্যু প্রবেশ করতে পারে না, তাই সে বেঁচে আছে। অর্থাৎ বেঁচে থাকার তার ইচ্ছা আছে বলেই বেঁচে আছে। মানুষ দুরারোগ্য ব্যাধিকে বা ক্ষয় রোগকেও জয় করতে পারে কখন? যখন তার মনের মধ্যে আত্মবিশ্বাস থাকে যে আমি বাঁচবো, আমাকে বাঁচতে হবে,
ইত্যাদি। আচ্ছা, মোট ঘাট, এখানে মোট ঘাট বলতে তাদের জিনিসপত্র আর কি, 6 জন বাঙালি যারা জিনিস, এটা অর্ণব দাসের ছিল না, অনিকেত সরকার লিখেছ। মোট ঘাট মানে হলো তাদের জিনিসপত্র, মানে তারা যে বাক্স পুটলি এগুলো ছিল সবগুলো নিয়েই আর কি বলা হয়েছে। বেশ, আজকে ক্লাসের টাইম শেষ হয়েছে। হ্যাঁ, তোমাদের আর কারো প্রশ্ন আছে কিছু বলে নাও। স্যার আমি একটা জিনিস বলবো। হ্যাঁ, বলো। স্যার বলছি যে ওই বিক্রম যে কোশ্চেনটা করেছিল, মানে ওই যে বুড়ো মানুষ বলে নিজেকে কেন প্রতিপন্ন করা হয়েছে, হ্যাঁ, বলো। স্যার আপনি কারণটা বললেন, তবে এটাকে যদি আমরা এভাবে দেখি যে উনি যেহেতু ওই যে স্ট্রিম, সেই ধারাতে অনেক দিন তার অভিজ্ঞতা হয়ে গেল, তাই নিজেকে অভিজ্ঞ বলে জাহির করার মাধ্যমে তিনি যেন একটি জ্ঞানদাতার মতো নিজের সবার সামনে নিজের অভিজ্ঞতাটাকে জাহির করতে চেয়েছেন এই বুড়ো মানুষ বলে। কারণ আমরা যেটা দেখি যে সমাজের বয়স্কদের অভিজ্ঞতা আমাদের সাধারণত অনেক জনের বেশি। হ্যাঁ, এই ভাবনা থেকেও ভাবতে পারো। আমি তো প্রথমে যে কথাটি বলেছিলাম যে ওই যে তার কর্মজীবন দীর্ঘদিন অতিবাহিত হয়েছে, তার মানে তার অভিজ্ঞ হয়েছে। আমি ওই কথাটা ওভাবেই প্রকাশ করেছি যে তার কর্মজীবন দীর্ঘদিন অতিবাহিত হয়েছে এবং সেই দীর্ঘদিনের অভিজ্ঞতার জন্য তাকে নিজেকে পুরো বলছে, হতেই পারে। আমি দেখো, যখন অ্যান্সারটা দিয়েছিলাম বলেছিলাম কর্মজীবন অনেক দিন অতিবাহিত হয়েছে, তাহলে কি সময়ের সঙ্গে সঙ্গে তার অতিবাহিত হয়েছে। আচ্ছা, অপূর্ব কেন হাসি গোপন করলো? জিৎ দাস লিখেছে অপূর্ব কেন হাসি গোপন করলো। স্বাভাবিকভাবে হাসি গোপন করার তো প্রয়োজন আছে, কারণ হলো যে সরকারি কাজ চলছে, এক নম্বর কথা, থানাতে আছে। যদিও পরিবেশটি একটু হাস্যকর হয়েছিল, কিন্তু আহ, মানে মোটামুটি ভাবে সামাজিকতা বজায় রাখতেই বা সভ্য শালীনতা বজায় রাখতে হাসলো না। মানুষের হাসি দেখে হয়তো মানে হাসি খোরাক হয়ে থাকলে বা বেশভূষা দেখে হাসি পেতে পারে, কিন্তু আমার মনে হয় যে সবকিছু দেখে কি হাসা উচিত, হাসি পেলেও অনেক সময় হাসিকে গোপন করে যেতে হয়, এখানেও তাই গোপন করেছে। সেই সাসপেক্টের দৃষ্টি কি তার বেশভূষার সঙ্গে বেমানান ছিল? দেখো বিক্রম, বেমানান বলতে সবকিছু তার ছিল কিন্তু লঘু, মানে হাস্যকর, কিন্তু একটা ছিল খুব সিরিয়াস, সেটা হলো তার চোখের দৃষ্টি। আমি বলেছিলাম যে আমাদের মুখ আমাদের মনের বহিঃপ্রকাশ, আর তার থেকেও চোখ আরো বেশি বহিঃপ্রকাশ। তো তার চোখটা কিন্তু বেমানান বলবো না, বলবো যে সবচেয়ে বেশি আহ, তোমার অ্যাক্টিভ ছিল, সক্রিয় ছিল। সক্রিয় কথাটা ব্যবহার করতে পারো। চলো, আজকের টাইম আপ। তোমাদের যে হোম টাস্ক স্যার বলো। স্যার এটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা কাব্যগ্রন্থ নয় বাবু, কাব্যগ্রন্থ কবিতাগুলো কাব্যগ্রন্থে থাকে, এটা উপন্যাস থেকে নেওয়া। আমি প্রথমেই লিখেছিলাম পথের দাবি। পথের দাবি যে গল্পটা, সেটা তোমাদের 6ষ্ঠ পরিচ্ছেদটাকে নেওয়া হয়েছে। এখানে এই পুরো পথের দাবি উপন্যাসটিতে মোট আছে 31টি অনুচ্ছেদ, তার মধ্যে 6 নম্বর অনুচ্ছেদটি হলো এটি। আমি 5 নম্বর অনুচ্ছেদ প্রেক্ষাপট হিসেবে কিছুটা তোমাদের গল্প আকারে শুনিয়েছি। আর তোমরা পথের দাবি গল্পটি পথের দাবি উপন্যাস থেকে নিয়েই পড়ছো। আমি প্রথমে ওই 1925 আর 26 একটা কনফিউশন থাকলো, 1926 হয়তো প্রকাশ গ্রন্থাকারে প্রকাশকাল হয়তো 1926, সেটা আর একবার নাম হয়ে যেতে হবে। আচ্ছা, একগাছি বলতে কতগুলি হরিণের সিংহের কথা বলা হয়েছে? এখানে এক গাছি, দেখো এক গাছি হরিণের সিংহের হাতল বাঁধা। এক গাছি বলতে ওই হরিণের সিং ধরো, তো কোনোটা সোজা হয়, কোনোটা অনেকগুলো ডাল শাখা সংযুক্ত হয়। এখানে একটা গাছে তো একটাই, এখানে আলাদা করে যে এক বান্ডিল লাঠি এরকম তো কোথাও বলছে না। কারণ হলো যে হাতল দেওয়া বেতের ছড়ি, এক গাছি ছোট ছোট অনেকগুলো থাকতে পারে, সেটা দেখে নিতে হবে। তাহলে তোমাদের হোম টাস্কটা শুনে নাও আরেকবার। হোম টাস্ক হলো যে হেডিং করবে, হেডিং করার পর এই গল্প উপন্যাসটির উৎস লিখবে, উৎস লেখার পর কোন পরিচ্ছেদ আমি লিখে দিয়েছিলাম বলেও দিয়েছি সেটা লিখবে। তারপরে তোমরা লাইন বাই লাইন ধরে, আচ্ছা প্রেক্ষাপটটা যদি মনে থাকে, আমি যেগুলো বলেছিলাম একটু যদি মনে থাকে একটু লেখার চেষ্টা করবে প্রেক্ষাপট হেডিং করেই। আর তারপরে আমি এই যে বুড়ো মানুষের কথাটা শোনো, এই অবধি যত ধরনের এসএকিউ প্রশ্ন হবে, প্রশ্ন লিখবে আর অ্যান্সার লিখবে, এটা রেডি করো। সামনের দিন আবার এই ক্লাস এখান থেকেই শুরু হবে। খুব ভালো থেকো, তোমরা সাবধান থেকো, বাড়ি থেকে বেরোবে না। আর যে কোনো কিছু ধরলে খাওয়ার আগে ভালো করে স্যানিটাইজার দিয়ে হাত ধুতে থাকো। খুব ভালো থাকো, সকলের সুস্থতা কামনা করি।